বাংলাদেশের বিপ্লবের আগুন যেন অর্থনীতিকে ছাই করে দিয়েছে, আর সেই ছাইয়ের মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতের দরজায় ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, ভারত বিদ্বেষী হৃদয় নিয়েও। এই চমকপ্রদ দৃশ্য আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ভারত সরকার অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য বন্ধ এবং ডিপোর্টেশন অভিযান। তবুও বাংলাদেশিরা নেপাল করিডোরের মতো বিকল্প পথ ব্যবহার করে ভারতে প্রবেশের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন এই ছটফটানি? কেন ভারতের প্রতি তীব্র বিদ্বেষ থাকা সত্ত্বেও এই অবৈধ অভিবাসনের ঢল? এই প্রতিবেদনে আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়, নেপাল করিডোরের ক্রমবর্ধমান ব্যবহার এবং এর পেছনের গভীর অর্থনৈতিক কারণগুলো বিশ্লেষণ করব। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের পাসপোর্ট যেন ভারতের ভিসা ছাড়াই দৌড়াচ্ছে। ভারতের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। 2001 সালের ভারতীয় জনগণনা অনুযায়ী প্রায় 31 লাখ বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন। 2009 সালে এই সংখ্যা 1,50,00,000 উঠেছিল। সাম্প্রতিক কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা এখন 2 কোটি ছাড়িয়েছে, যা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। 2025 সালের মে মাসে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের ধরতে ব্যাপক ধরপাকড় অভিযান চালু হয়েছে। দিল্লির উত্তর জেলার ডিসিপি নিতিন ভালসান জানিয়েছেন, 831 জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাগরিকত্ব যাচাই চলছে। গুজরাট পুলিশ 6500 সন্দেহভাজনকে আটক করেছেন, যাদের মধ্যে 212 জন অবৈধ বাংলাদেশিকে আগরতলায় পাঠিয়ে সীমান্তে হস্তান্তর করা হয়েছে। রাজস্থানের যোধপুরে প্রথম দল হিসেবে ধরা পড়া বাংলাদেশিদের ডিপোর্ট করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আমাদের মাটিতে একজনও অবৈধ বাংলাদেশি থাকবে না। ভারত সরকার ভিসা নীতিতে কঠোরতা আরোপ করেছে। চিকিৎসা, ভ্রমণ এবং অন্যান্য ভিসা বন্ধ রাখা হয়েছে। স্থলবন্দরগুলোতে ট্রান্সশিপমেন্ট সহ বাণিজ্য বন্ধ রয়েছে। এমনকি ভারত নেপাল সীমান্তে, যা ঐতিহ্যগতভাবে ঢিলেঢালা ছিল, এখন তীক্ষ্ণ নজরদারি শুরু হয়েছে। তবুও বাংলাদেশিরা নেপাল করিডোর ব্যবহার করে ভারতে প্রবেশের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পথ বন্ধ হলে নেপালের দরজা খুলছে, কিন্তু ভারতের চোখ এখন তীক্ষ্ণ। ভারত নেপাল সীমান্ত ঐতিহাসিকভাবে উন্মুক্ত ছিল, যা অবৈধ অভিবাসন ও চোরাচালানের জন্য একটি সহজ পথ হিসেবে এতদিন ব্যবহৃত হয়ে এসেছে। 1950 সালের ভারত নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তির কারণে এই সীমান্তে কঠোর নজরদারি ছিল না। কিন্তু এই মুহূর্তে নেপাল করিডোর ব্যবহার করে বাংলাদেশিদের একের পর এক ঘটনা সামনে আসছে। তাই বাধ্য হয়ে ভারত এই সীমান্তে নজরদারি বাড়িয়েছে। তবুও বাংলাদেশিরা নেপাল করিডোরকে একটি বিকল্প পথ হিসেবে ব্যবহার করছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিরা নেপালে প্রবেশ করে সেখান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে প্রবেশের চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় মানব পাচারকারী চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালের জানুয়ারিতে বিহারের কিষানগঞ্জে 15 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, যারা নেপালের বিরাটনগর হয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের কাছ থেকে জাল ভারতীয় আধার কার্ড ও পাসপোর্ট উদ্ধার হয়েছে। বাংলাদেশের পকেট খালি, তাই অন্য সব পথ বন্ধ হওয়ায় তারা এখন নেপালকে নতুন ট্রানজিট রুট বানিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় নেপাল করিডোরের ব্যবহার বাড়িয়েছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। এই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাণিজ্য ঘাটতি, রেমিটেন্স হ্রাস এবং
বেকারত্বের হার বৃদ্ধি মানুষকে বিদেশে পাড়ি দিতে বাধ্য করছে। অর্থনীতি ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশের। পেঁয়াজ, আলু, চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ভারত থেকে আমদানি করা হতো। 2024-25 সালে ভারতের স্থলবন্দর বন্ধ হওয়ায় এই পণ্যের দাম বাংলাদেশে আকাশ ছোঁয়া হয়েছে। ঢাকার বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি 120 টাকা থেকে বেড়ে 250 টাকায় পৌঁছেছে। বিকল্প হিসেবে পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির চেষ্টা চলছে, কিন্তু এই পথগুলো ব্যয়বহুল এবং অপর্যাপ্ত। বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ হল প্রবাসী রেমিটেন্স। 2023 সালে 23 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছিল, কিন্তু 2024 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে এটি 18 বিলিয়ন ডলারে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের চাকরি হ্রাস পাচ্ছে। সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা 2023 সালে 12 লাখ থেকে কমে 10 লাখে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে বেকারত্বের হার 2024 সালে 5.3% থেকে বেড়ে এই মুহূর্তে 7.8% হয়েছে। তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার 15% ছাড়িয়েছে। গার্মেন্টস শিল্প, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, বিপ্লব পরবর্তী অস্থিরতায় উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে লাখ লাখ তরুণ কর্মসংস্থানের জন্য বিদেশের দিকে তাকাচ্ছে, এবং তাদের অবশ্যই ডেস্টিনেশন ভারত, যার কারণে ভারতের ওপর চাপ বাড়ছে। চট্টগ্রামের মোহাম্মদ রশিদ একজন গার্মেন্টস কর্মী। তার কারখানা বন্ধ হওয়ার পর নেপালের পথে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন কাজ নেই, খাবার কিনতে পারি না। নেপাল দিয়ে ভারতে গেলে অন্তত দুমুঠো খাবার পাবো। এই মনোভাবই বাংলাদেশের তরুণদের নেপাল করিডোরের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতি যেন বিপ্লবের আগুনে পুড়ে ছাই, আর জনগণ ভারতের দিকে ছুটছে শান্তির খোঁজে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে। এই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাণিজ্য ঘাটতি, রেমিটেন্স হ্রাস এবং বেকারত্ব বৃদ্ধি দেশকে একটি অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক শিল্পের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। 2023 সালে বাংলাদেশের রপ্তানির আয় ছিল 55 বিলিয়ন মার্কিন ডলার, যার 85% এসেছিল গার্মেন্টস শিল্প থেকে। কিন্তু 2024 সালে রপ্তানি 6% কমেছে, যা বাণিজ্য ঘাটতিকে 7,160.81 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছিয়েছে। ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ায় এই ঘাটতি আরও প্রকট হয়েছে। ভারত থেকে পেঁয়াজ, আলু এবং চালের আমদানি বন্ধ হওয়ায় বাংলাদেশের বাজারে এই পণ্যের দাম বেড়েছে, যদিও এখনো যাচ্ছে। তবুও উদাহরণস্বরূপ বলা যায়, ঢাকার কারওয়ান বাজারে চালের দাম প্রতি কেজি 60 টাকা থেকে বেড়ে 90 টাকায় পৌঁছেছে। বিকল্প হিসেবে পাকিস্তান থেকে আমদানির চেষ্টা চলছে, কিন্তু পরিবহন খরচ এবং লজিস্টিক সমস্যার কারণে এটি এখনো পর্যাপ্ত নয়। বাংলাদেশের অর্থনীতির আরেকটি স্তম্ভ হল প্রবাসী রেমিটেন্স। 2023 সালে 23 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল, যা দক্ষিণ এশিয়ার তৃতীয় সর্বোচ্চ। কিন্তু 2024 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি কর্মী বিদেশে চাকরি হারাচ্ছেন। কুয়েতে 2007 সালের পর থেকে বাংলাদেশি কর্মীদের সংখ্যা কমছে। 2013 সালে মাত্র 6 জন কর্মী কুয়েতে গিয়েছিলেন। এই মুহূর্তে অস্থিতিশীলতার কারণে বাংলাদেশি কর্মীদের অনেকেই এড়িয়ে চলছেন। এই রেমিটেন্স হ্রাসের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ মাত্র 20 বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা 2021 সালের তুলনায় 55% কম। এই অবস্থায় বাংলাদেশের আমদানি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশে চাকরি নেই, পেটে ভাত নেই, তাই ভারতের দিকে ছুটছে স্বপ্নের আশায়। বাংলাদেশে বেকারত্বের হার 2024 সালে 5.3% থেকে বেড়ে এই মুহূর্তে 7.8% হয়েছে। তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার 15% ছাড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ কমেছে এবং গার্মেন্টস শিল্পে উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে লাখ লাখ তরুণ কর্মসংস্থানের জন্য বিদেশের দিকে তাকাচ্ছে।
সিলেটের ফাতেমা বেগম, একজন গৃহকর্মী, তার গ্রামে কাজ হারানোর পর নেপালের পথে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন বেঁচে থাকা অসম্ভব। ভারতে গেলে অন্তত আমার সন্তানদের খাওয়াতে পারবো। এই মনোভাবই বাংলাদেশের জনগণকে নেপাল করিডোরের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন ও চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিয়ে আসছে। 2025 সালে ভারতের ডিপোর্টেশন অভিযান তীব্রতর হয়েছে। ত্রিপুরা, আসাম এবং গুজরাটের মতো রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশিদের ধরে সীমান্তে ফেরত পাঠানো হচ্ছে। আসামে 2025 সালের প্রথম 3 মাসে 500 জনের বেশি অবৈধ বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যেন বিপ্লবের ধোঁয়ায় ঢাকা, আর জনগণ ভারতের দিকে ছুটছে আলোর খোঁজে। বাংলাদেশের অর্থনীতি এখন একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। বিপ্লব পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য ঘাটতি এবং রেমিটেন্স হ্রাসের ফলে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে। বাংলাদেশের পাসপোর্ট বিশ্ব র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন পাসপোর্টগুলোর মধ্যে একটি। মাত্র 40টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা রয়েছে, যা বাংলাদেশিদের আন্তর্জাতিক গতিশীলতাকে সীমিত করেছে। ফলে ভারত, যেখানে ভাষাগত ও সাংস্কৃতিক মিল রয়েছে, তাদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে, এটা বলাই বাহুল্য। বাংলাদেশের বিপ্লবের আগুন অর্থনীতিকে গ্রাস করেছে, আর ভারতের দরজায় ধাক্কা দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ নেপালের পথ ধরে। ভারতের কঠোর ডিপোর্টেশন নীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দুই দেশের সম্পর্ক একটি নতুন সংকটের মুখে। বাংলাদেশের জন্য এখন প্রয়োজন বিকল্প অর্থনৈতিক পথ খোঁজা, আভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্যথায় ভারতের প্রতি বিদ্বেষ সত্ত্বেও নেপাল করিডোর দিয়ে ভারতে প্রবেশের এই মরিয়া চেষ্টা আরও বাড়বে বলে মনে হয়। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।